ধরেন অ্যামাজনের যারা সেলার আছে, হ্যাঁ, অ্যামাজনের যারা সেলার আছে, এই সময় কিন্তু তারা হিউজ সেল পায়, হিউজ অর্ডার পায়। তারপরে প্রিন্ট অন ডিমান্ড, যেটাকে টি শার্টের যে কাজগুলো আছে, সেই ডিজাইনগুলো প্রচুর পরিমাণে বিক্রি করে। মানে মেইন কথা ভাই হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, আমার, হ্যাঁ ভাই আমি প্রিন্ট, প্রিন্ট অন ডিমান্ড বলেন। আমি প্রিন্ট অন ডিমান্ড নিয়ে একটু আমাকে বলবেন। আমি প্রিন্ট অন ডিমান্ড অনেক জায়গায় দেখি, বাট এটা বুঝতে পারি না যে আসলে প্রিন্ট অন ডিমান্ডটা কি এবং এটা কিভাবে কাজ করে। আমার শফিকের সাথে রিলেটেড অনেক কাজ আছে এখানে। এটা আপনার কথা শেষ করে একটু বলবেন আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই সময়টাতে সাধারণত মানুষ কেনাকাটার জন্য ব্যস্ত থাকে। আমাদের দেশে মানুষ সব থেকে কেনাকাটা কোন সময়টাতে বেশি করে বলেন তো? ঈদে। তো ঈদের ঈদ সময় পূজা তো এই সময়টাই বেশি। ইউএসএ এর মানুষজন এই 3 মাসে সব থেকে বেশি কেনাকাটা করে, বুঝতে পারছেন? যেমন নভেম্বরে তাদের ওইখানে বড় বড় যে শপগুলো আছে সেগুলোতে বিভিন্ন অফার চলে আসে। ব্ল্যাক ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে, জি। সাইবার মানডে, তারপরে 10-10, এরকম অনেক ডে আছে যেগুলোতে দোকানে মানুষ হিউজ পরিমাণে কেনাকাটা হয়, এবং দোকানগুলো ওই এই সময়টাতে হিউজ ছাড় দেয়, যার কারণে দেখা যায় যে কেনাকাটার দিকে তাদের বেশি। মানে তারা সারা সময় জুড়ে যেগুলা ইনকাম করে এইখানে এসে কি করে, সেগুলো সব কেনাকাটায় কাজে লাগায়। আপনারা যদি ইউটিউবে একটু যান, কার মোরগ ডাকে? তো এই যে ব্ল্যাক ফ্রাইডের যে শপিং এর ইয়াগুলো দেখবেন, মানে অনেক সময় মার্কেটের এত পরিমাণে ভিড় থাকে যে জায়গায় পাওয়া যায় না। এই ব্লগগুলো দেখলে আপনারা একটু আইডিয়া If you want to sell online, you stand out. Go to Wix e-commerce and create a professional শেয়ার করেন দেখি। আচ্ছা, এই যে দেখেন ব্ল্যাক ফ্রাইডে কম্পিলেশন, তো এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে এমন হয় যে মারামারি শুরু হয়ে যায়, কার আগে কে কোন প্রোডাক্ট কিনবে। রিসেন্ট ভিডিও না এখানে, ল্যাপটপে মোরগ হবে কেন? কে জানি দাওয়াত দেওয়ার হয়ে কয়েন বলেও না যে মোরগ আমার। মোরগ কার? এই যে এই যে দেখেন, সেটা আর কি। ফিল্টার করে দেন। হ্যাঁ ভাই এদিকে মারামারি চলতেছে নাকি? হ্যাঁ,
হুম। রাশেদুল ভাই বলুন। কি ভাই? টেস্টি তো। আমি মনে করছি যে শুধু এই বাংলাদেশে এরকম ওরাও ধরেন এখানে তো আমাদের রাশেদুল ভাই তো 4000 ডলারের টিভি 400 ডলারে, তাহলে কি করবে? ওই দেখেন কারাকারি মারামারি। এক একজন এই সময় পুরো বছরের কেনাকাটা। ভোর 4টে AM দেখেন কিভাবে দৌড়াইতেছে। মিষ্টির থেকে তো এটাই ভালো। এগুলা তো টাকা আলা হয়ও ভাই, এগুলা কাহিনী করে। আর মার্কেটে বেশি কিছু না। আমার তো মনে হয় ব্লাশ থেকে ধরে যায়, কিচ্ছু মনে রাখে না। হ্যাঁ মার্কেটে মনে হয় কিচ্ছুই রাখে না। হ্যাঁ ভাই, এমনটাই হয়। এই যে আমাদের রংপুরে রঙ্গনের নাম শুনছেন মনে হয় অনেকেই। হ্যাঁ ভাই বলুন। রঙ্গনের যখন দোকানটা ক্লোজ হয়ে গেল, তখন ওইখানের যা ভিড় আর যা হুর হামাঙ্গা, দেখলে কি কইতেন, হুর হাঙ্গামা, বুঝছেন? আমি যেমন ওই রঙ্গন থেকে ওই সময় আমি মনে হয় 5 থেকে 7 জোড়ার মতো ধরেন শু, তারপরে এমনি জুতা, এগুলো কিনছি। আপনাদের ভাবি কিনছে কম করে হলো 3 থেকে 4টার মতো ব্যাগ। কম দামে পাইছিলেন নাকি ভাই? আরে ভাই 50% বেশি অফার। মূল্যহ্রাস। আবার এই যে উইন্টারের শেষে, ধরেন উইন্টারের শেষে যে আমাদের আবার কেনাকাটা করে বিভিন্ন ইয়াগুলো আছে, এগুলোতে দেখা যাবে যে উইন্টার শেষ, ইয়া সেল দেওয়া শুরু করছে 50%। শুরুতে আমি জ্যাকেট ট্যাকেট কিনি না, শেষে গিয়ে কিনি, ওটা কিনে পরের বছর পরি। তো এইটাই বলতেছিলাম যে মার্কেটে মানে কাজ যে পাচ্ছে না এমন না, কাজ অনেকেই পাচ্ছে। এখন এই যে দেখেন নাটোর বেসের একজনের মেসেজের স্ক্রিনশট দেখাই, কাজ যে পায় না এমন না, কাজ পাচ্ছে, অনেকেই কাজ পাচ্ছে। এই ছেলে হিউজ কাজ পাচ্ছে। আজকেই যেমন দিছে, ভাইয়া বায়ার রিকোয়েস্ট থেকে ফার্স্ট অর্ডার, আলহামদুলিল্লাহ, ফার্স্ট অর্ডার মানে বায়ার রিকোয়েস্ট থেকে সে ফার্স্ট অর্ডার পাইছে, অথচ এদিকে প্রায় লেভেল 1 সেলারের ইনকাম করে ফেলছে। তারপরে এই যে দেখেন গতকাল মেসেজ দিছিল, ভাইয়া আমার ফার্স্ট গেস্ট পোস্টের অর্ডার সকালে পেলাম। তারপরে আসসালামু আলাইকুম ভাই, ট্রেনে উঠলাম, বাসায় যাচ্ছি, ফোনে বসে একটা অর্ডার পেলাম $20। এটা সানডে, সানডে, তারপরে মানডে, আজকে টুইসডে, প্রতিদিন কিন্তু অর্ডার পাচ্ছে। বুঝতে পারছেন? তো এই অর্ডার না মানে পাওয়ার পিছনে একটা বড় অবদান কি জানেন? মানে বড় ভূমিকা কোথায়? তার প্রোফাইলে 7-8টা রিভিউ আছে, আর তার মেন কথা হচ্ছে ভাই রিজিক আছে। এটা সব থেকে বড় বিষয়, মানতে হবে। অনেকের প্রোফাইলে আছে 15-20টা করে রিভিউ, বাট কোনো কাজ পাচ্ছে না। তো সব কিছুই একটা সম্ভাবনা তৈরি করে কাজ পাওয়ার জন্য। কালকে আগের রংপুর ব্যাচের এক মেয়ে নক দিছে, সে $20 অর্ডার পাইছে। হ্যাঁ, সে এখন ওই কাজ করবে না, এই জন্য গিগ প্রাইস বাড়াই দিছে 200, মানে $20 প্যাকেজ করে দিছে 200। তার আরো বড় অর্ডার দরকার।
তো এইরকম সময় আসবে ভাই, তো এটা 2-1 দিনে না, একটু এটা ধৈর্য, ভাই আজকালকে আমি বাড়াবো আজকে। একটু ধৈর্য ধরে কাজগুলো করতে হবে এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি বলেন যে আমি শুরু করছি কেন আমার অর্ডার আসতেছে না, এটার 2টা কারণ আছে। হ্যাঁ, 2টা কারণ না, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমি এখনকার সময়ে যেটা দেখতেছি, ফাইবারে অর্ডার কম, শুধুমাত্র তারাই অর্ডার পাচ্ছে অলমোস্ট যাদের ভালো রিভিউ আছে, প্রোফাইলে বেশ কিছু রিভিউ আছে, তারা অর্ডার পাচ্ছে। হ্যাঁ, আর নতুনদের মধ্যে থেকে আমি অর্ডার পাওয়ার মানুষজন খুব কম পাচ্ছি। এখন এখন মেইন কথা হচ্ছে এই সময় এসে যে কয়টা ক্লায়েন্ট আছে তারা চাচ্ছে যে একদম যারা ভালো রেজাল্ট দিতে পারবে, টেস্ট করার টাইম নাই। আপনি নতুন মানুষ, আপনাকে কি করবে, সে পরীক্ষা করবে যে আপনি কাজ পারতেছেন কিনা। এখন তাদের ইনস্ট্যান্ট রেজাল্ট দরকার। এই যে মোর্শেদ লোগোর কাজ পাচ্ছে কেন, তার প্রোফাইলে রিভিউ আছে, তার ওই গিগে বেশ কিছু রিভিউ আছে, যার সুবাদে ক্লায়েন্ট বুঝতেছে এই ছেলে কাজ করছে, এই ছেলে কাজ বুঝে এ আমার কাজটা ঠিকঠাক মতো ডেলিভারি দিতে পারবে। বুঝতে পারছেন? আর একটা জিনিস মনে রাখেন, এখন যারা কাজ করে নিচ্ছে এরা ভাই আপনার আমার মতো বলা চলে এখন পরিশ্রম করতেছে। এদের খুব বেশি টাকা পয়সা হয় নাই এখনো যে ছুটি কাটাবে। আপনার হাতে যখন টাকা পয়সা থাকে না, তখন কি আপনি বন্ধুদের সঙ্গে ঘুরতে যান? তখন কি আপনার নিউ ইয়ার, আপনার ঈদ, এগুলো কাজ মানে মনের মধ্যে দোলা দেয়? না ভাই, তাই না। দেয় না। তো সেরকম ওদের এখন এই জিনিসগুলো নাই, এই জন্য ওদের মনে দোলা দিচ্ছে না। ওরা কিন্তু ওই যে অর্ডার টর্ডার দিচ্ছে। আর যাদের মনের মধ্যে রং লাগছে তারা কিন্তু দূর 1 মাস কাজ বন্ধ, গায়ে গায়ে হাওয়া লাগে বেড়াইতেছে। চলো যাই সেন্ট মার্টিন যাই। ঠিক আছে, 1 মাস না কাজ করলেও হবে। তো এইটাই আমি বলবো যে আপনাদের কোর্সটা জানুয়ারির হয়তো 12 বা 13 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি এরপর থেকেই মোটামুটি মার্কেটের অবস্থা একটু হলেও ভালো হবে। আপনাদেরকে গোলাম কামরুজ্জামান ভাইয়ের ব্লগের লিঙ্ক দিছিলাম, সেই ব্লগের লেখাগুলো কে কে পড়ছেন, কে কয়টা করে লেখা পড়ছেন? কোনো রেসপন্স নাই, তার মানে কেউই পড়ে নাই। আমি পড়ি নাই। এত বড় একজন পড়ছি ভাই, অনেক আগে থেকেই পড়তাম লিঙ্কটা। এত বড় একজন সাকসেসফুল মানুষের স্টোরি তার সে শেয়ার করছে আপনাদের, সেটা তো আপনাদের মনে দোলা দেয় না। আপনারা এখন যদি এই জিনিসগুলো না দেখেন, না পড়েন, কখন পড়বেন? আপনি নিজে যখন সফল হয়ে যাবেন তখন পড়বেন? ভাই এখন এইসব জিনিসগুলো পড়তে হবে, দেখতে হবে, দেখে মনের মধ্যে কি একটা স্পিড নিয়ে আসতে হবে, আরে ও পারছে, ওই ভাই পারছে, আমাকেও পারতে হবে। আপনাদের মধ্যে এই পজিটিভ কি মোটিভেশনটা আসে না, আপনাদের মনের মধ্যে আসে হিংসা, ওই এত টাকা কামাই করছে, আমাকেও করা লাগবে, কি করতেছি, মাথা নষ্ট, ওই একই কাজ করে আমিও একই কাজ করি, কেন আমার হচ্ছে না? ভাই মনের মধ্যে এই জিনিসটা কখনোই আনবেন না, বুঝতে পারছেন? মনের মধ্যে সবসময় একটা পজিটিভ চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ আজকে রাশিদুল ভাইকে ভালো সময় দিছে, রাশিদুল ভাই ভালো সময় পার করতেছে, ভালো অর্ডার পাচ্ছে। আল্লাহ এখনো আমার মুখের দিকে তাকায়নি বা আমার দিকে এখন রহমত করতেছে না, ঠিক আছে? তো ইনশাল্লাহ ভালো দিন একটা সময় আসবে। ভাই আমি নিজে একটা সময় আমার হাত দিয়ে অনেক মানুষের ডলার লেনদেন করে দিতাম, ঠিক আছে? মান্থলি 10,000, 15,000, 20,000 ডলার পর্যন্ত দেখা যাইতো আমার হাত দিয়ে যাইতো। বাট ওই সময় আমার ইনকাম দেখা যাইতো $500 ছিল না, কিন্তু কখনো মনের মধ্যে এই জিনিসটা আমার কাজ করেনি। হ্যাঁ, আমার ওয়াইফ আমাকে প্রায়ই বলতো, আচ্ছা ওই যে ও যে এত ডলার ইনকাম করতেছে, তোমার হিংসা লাগে না? আমি একটা কথাই বলতাম, আমার হিংসা লাগবে কেন? আল্লাহ ওর রিজিক দিচ্ছে, ওর সহায় আছে, ওর ইনকাম হচ্ছে। আল্লাহ আমার
হয়তো আমি আল্লাহর কোনো কাজ করতে পারিনি, যার কারণে আমার এটা হচ্ছে না। তো আল্লাহ যখন আবার আমাকে দিছে তখন ওরা আবার ওইরকম করে চেয়েছিল। ঠিক আছে? তো এই জন্যই বলবো ফ্রিল্যান্সিং লাইফটা শুধুমাত্র স্কিল না ভাই, এখানে লাকেরও ব্যাপার আছে। শুধু ফ্রিল্যান্সিং না, যে কোনো সেক্টরে আপনি বিজনেস করতেছেন, আপনার পাশের দোকানের অনেক বেচা কিনা আপনার দোকানে নাই, ওর দোকানেও যা যা আছে আপনার দোকানেও তাই তাই আছে। আপনাদের সাথে কি আমি একটা আমার পার্সোনাল গল্প শেয়ার করছিলাম যে আমার একই এলাকার মানে প্রজেক্ট 3 জন হায়ার হয়েছিলাম? এই গল্পটা কি বলছিলাম? না জি ভাই, ভাইয়া বলছিলেন মনে হয়। আচ্ছা, বলছিলাম। একজন বললো বলছিলাম, একজন বলে জি না। আমি শুনি নাই আর কি। আর একজন হ্যাঁ বা নার পক্ষে দেন, তাহলে ইয়ে করি। বলছিলেন আপনি ভাই, শুনছিলাম। আচ্ছা, তাহলে বলছিলাম। শুনি নাই ভাই, বলেন। একবার প্রথম দিকে বলছিলেন ভাই ক্লাসে। হ্ঁ ভাই না করতে বেশি করে, আমি শুনি আরেকবার। একবার ক্লাসের প্রথম দিকে বলছিলেন। হ্যাঁ আচ্ছা, শর্টকাটে বলি, মানে ওটা একই প্রজেক্টে আমার ইউনিয়নের না, ওটা যখন বলছিলেন রাশেদ ভাই তখন ক্লাসে ছিল না। রাশেদ ভাই মনে হয় ওই সময় ক্লাসে আসছিল না আর কি, আচ্ছা। তারপরে আসছে, এই জন্যই রাশেদ ভাই শুনে নেই। আচ্ছা, যাই হোক, রাশেদ ভাই যেহেতু অ্যাক্টিভ মেম্বার, উনি শোনে নাই, তাহলে ওনাকে শোনে। একই প্রজেক্টে আমরা হায়ার হয়েছিলাম 3 জন, এবং 3 জন ধরেন একই সঙ্গে ওঠা বসা, খাওয়া দাওয়া, মানে আমরা বেশ ভালো সম্পর্কের মধ্যে আর কি। তো প্রথমে আমরা জানতাম না কেউ যে ওই প্রজেক্টে হায়ার হয়েছে আর কি, সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করতেছিলাম। তো এই কাজটা আমরা আবার নিজেরা করি না, আমরা নিজেরা নিয়ে আরেকটা টিমকে দিয়ে দিই, জি, তারা কাজ করে দেয়। তো এইখান থেকে ওই প্রজেক্ট থেকে আমি পাই মাত্র $1,500, আর ও সেম প্রজেক্ট থেকে ওরা ওই 2 জন ইনকাম করছে, একজন প্রায় $1,00,000 মতো, আর একজন প্রায় $90,000 মতো। সেম প্রজেক্ট থেকে। সেম প্রজেক্ট থেকে আমার কাজ। এত তফাৎ হইলো কেন? হ্যাঁ, এত পার্থক্য হইলো কেন, মানে এত কম বেশি? আমার সাথে 1 মাস করার পরে ইয়া করছে, আমাকে বলছে যে আপনার কাজ খুব ভালো লাগছে, আপাতত আমাদের কাজটা লাগতেছে না, আমরা পরে আপনার সাথে যোগাযোগ করব। আমার জবও ইন করেনি, জব চলতেই ছিল। এই অবস্থায় আমার সব কাজ নিয়ে ওদেরকে দিয়ে দিছে, ওরা করতেছিল। জি, তারপর আর কি, ওরা ধরেন 4তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করে ফেললো, আর আমি ওই অবস্থায় আছি। কপালের নাম গোপাল। তা কি বলবেন এখানে, কি বলবেন এখন? আমার কি উচিত আমি রাগে খুবই ফ্রিল্যান্সিং ছেড়ে দিব? কখনোই না, সেটা ঠিকও হবে না করাটা। এটাই হচ্ছে লাক। হ্যাঁ, এটাই হচ্ছে লাক। তো এই যে মানে একই সঙ্গে একই প্রজেক্টে পাই, একই সঙ্গে চলি ফিরি, এই জন্যে আমার এলাকার লোকজন ভাবে আমিও মনে হয় ওদের মতো এরকম টাকাওয়ালা হয়ে গেছি, বুঝছেন? এই জন্য ওদের সাথে ওরা যেমন কোটিপতি হয়ে গেছে, আমাকেও বলে কোটিপতি। যাই হোক, না হইলেও শুনতে ভালো লাগে। না, মজা লাগে। এইটাই যে অন্যের সফলতা দেখে জ্বলার কিছু নাই, নিজে পরিশ্রম করেন, ইনশাল্লাহ একটা সময় মোটামুটি ভালোর দিকেই যাবে। হ্যাঁ, 16,000 খুশির কি হয়েছে? 16 লাখ তো হয়নি। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আপনাদেরকে যেটা বলবো যে হতাশ না হয়ে জানুয়ারির এখন থেকে প্রোফাইলগুলোতে ঠিকঠাক মতো অ্যাক্টিভ থাকেন, আর মোটামুটি কয়েক মাস কন্টিনিউ করেন। আর যে কাজগুলো শেখাচ্ছি ভাই, এগুলোর শুধুমাত্র ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের দিকে তাকায় না থেকে নিজে কিছু করার চিন্তা ভাবনা করবেন। কিওয়ার্ড রিসার্চ শেখাচ্ছি, এরপরে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট করা শেখাবো,
সেখান থেকে চিন্তা ভাবনা করেন যে ডোমেইন হোস্টিং কিনবেন, নিজের ওয়েবসাইট রেডি করবেন, এরপরে নিজের সাইট থেকে ইনকাম করবেন, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারবেন, আস্তে আস্তে ধীরে ধীরে অ্যামাজন অ্যাফিলিয়েটটা করতে পারবেন। এই ইনকামগুলো কিন্তু প্যাসিভ ইনকাম ভাই, ঠিক আছে? তো এইখানে আমি আমার মানে এই গল্পটা শুনছেন যে মোটামুটি ওরা ভালো ইনকাম করছে, বাট যদি জানার দিক থেকে বলেন, ঠিক আছে, যেমন আমি আপনাদের সাথে আমার কোনো একটা স্কিল আপনাদের সাথে শেয়ার করতে পারছি, আমি গর্ব করব না? তো মানে ওই কোটিপতিদের মধ্যে দুই একজন ধরেন আমি যে লেভেলেরটা জানি তার থেকে 50%ও জানে না। এখন মার্কেট প্লেসের অবস্থা দেখে তারাও হতাশ, কি করবে না করবে কুল খুঁজে পাচ্ছে না। এটা তো হওয়ারই কথা ছিল, কারণ ওই যে কাজ, ওই কাজের তো নিজেদের কোনো স্কিল নাই ভাই। ওই কাজ যারা ওয়ার্কার ছিল তাদের জোরে কাজগুলো উঠতো, টিমের জোরে উঠতো। এখন সিস্টেম ফল হয়ে গেছে আর আপডেট হয়নি সিস্টেম, যার কারণে কিন্তু ইনকাম ডাউন হয়ে গেছে। কিন্তু আমার এইদিকে ইনকাম একদম সেরকম বুস্ট না হইলেও আল্লাহর রহমতে এমন একটা রাস্তা শিখে গেছি যেখানে আর কি থেমে থাকতে হবে না। হাইব্রিড ভাইয়া, হাইব্রিড কোনো কিছুই ভালো না, সেটা যে কোনো কিছুই হোক। হাইব্রিড হলে প্রবলেম আছে, থাকবে না বেশি দিন। এই যে কিছুদিন আগে একটা বিয়ে খেলাম না দিনাজপুরে গিয়ে, জি ভাই। তো ওইখানে ওই এক দাদা ছিল, ওনার নাম রাহুল আর কি। তো সেই দাদা উনি সিপিএ করতো, সপ্তাহে $10-15,000 করে ইনকাম করতো। এখন ওনার সিস্টেম কাজ করে না, এখন আসছে অ্যাফিলিয়েট করবে, অ্যাফিলিয়েট শিখবে। ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করতেছে, সমস্যা হলে নক করতেছে, হেল্প জানতেছে, বলতেছি, হেল্প করতেছি। লাইফে কুইক মানির দরকার আছে, হ্যাঁ, কুইক মানির যে দরকার নাই তা না, কিন্তু এর জন্য অবশ্যই লাক ফেভার করতে হবে ভাই, বুঝতে পারছেন? লাক ফেভার করাটা অনেক বড় একটা ফ্যাক্ট। 2015 সালে গুগল অ্যাডসেন্স থেকে, ঠিক আছে, বাংলাদেশ টার্গেটেড ওয়েবসাইট থেকে একদিনে $700-800 ইনকাম করছি। তো আমার একদিনে 700 গুগল অ্যাডসেন্স থেকে আমার যারা গুরু ছিল একদিন ওইটা ইভেন্ট ব্লগিং ছিল, হ্যাঁ, ধরেন একদিনে $10,000-15,000 ইনকাম করার রেকর্ড আছে। এখন তাদের ইনকাম ধরেন $25,000-30,000 মাসে, কিন্তু কাজ না করলে কোনো কিছু হয় না। আমি গুগল অ্যাডসেন্সের লাইনটা ছেড়ে দিছি, আমার গুগল অ্যাডসেন্সের ইনকাম 0। অথচ আগে ওই অ্যাডসেন্স বেস যে ওয়েবসাইটগুলো ছিল, কাজ না করলেও প্রতি মাসে $200-300 করে অ্যাকাউন্টে ঢুকে যেত। এখন মুভ হয়ে অ্যাফিলিয়েটে আসছি। আপনাদেরকে বলছি, লাস্ট 6 মান্থে আমার ওয়েবসাইটে সিঙ্গেল আর্টিকেল পাবলিশ করিনি, ওয়েবসাইটের জন্য সিঙ্গেল কোনো ব্যাকলিঙ্ক পাবলিশ করিনি। আল্লাহর রহমতে একটা হ্যান্ডসাম আর্নিং কিন্তু ঢুকতেছে। এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই, বলবো? শিওর। আমার কিন্তু সামনে এরকম একটা প্ল্যান আছে। আমার যদি 1 লক্ষ টাকা খরচ হয়, আমি ওয়েবসাইট তৈরি করব এবং অ্যামাজনে অ্যাফিলিয়েট নিতে হবে আমার, এরকম একটা প্ল্যান আছে। 1 লক্ষ কেন, 10 লক্ষ টাকা ইনভেস্ট করেও কোনো ফায়দা হবে না যদি না আপনি নিজেকে দক্ষ করে তুলতে পারেন। এই জন্য তো অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট করার জন্য মিনিমাম আপনাকে 1 বছর স্টাডি করতে হবে। করব 1 বছর কেন, যদি 2 বছর স্টাডি করা লাগে তাও করব, কিন্তু আমি পুরোপুরি স্টাডি না করে আর কি করব না, কিন্তু প্ল্যান আছে মাথায়, ওটা আছে আর কি। হ্যাঁ, প্ল্যান থাকা অবশ্যই ভালো, প্ল্যান থাকা অবশ্যই ভালো।
এই যে আপনারা কেজি আর কিওয়ার্ড রিসার্চ শিখতেছেন, এটা আপনার অ্যামাজন অ্যাফিলিয়েটস নিজের সাইটের জন্য হেল্প করবে। আপনি গেস্ট পোস্টের মেথড শিখছেন, সেটা সিস্টেম করে রাখেন এখন থেকে, আপনার কাজে দিবে। আপনি লিঙ্ক বিল্ডিংয়ের মেথডগুলো শিখতেছেন, এগুলো ঠিকঠাক মতো শিখে রাখবেন, আপনার অ্যাফিলিয়েটে হেল্প হবে। আপনাকে ওয়ার্ডপ্রেসের কাজগুলো শেখানো হবে, আর্টিকেল অন পেজ শেখানো হবে, এটা আপনার অ্যামাজন অ্যাফিলিয়েটে হেল্প হবে। এই টোটাল কাজগুলোই কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট আহামরি আর কোনো কাজ না। ওয়েবসাইট রেডি করা, নিশ চুজ মানে টপিক বা ক্যাটাগরি চুজ করা, কিওয়ার্ড রিসার্চ করা, কম্পিটিটর রিসার্চ করা, এরপরে আর্টিকেল পাবলিশ করা। বাংলাদেশের ম্যাক্সিমাম অ্যাফিলিয়েট মার্কেটাররা নিজের আর্টিকেল লেখে না, আর্টিকেল কিনে আউটসোর্স করে। এই জায়গায় ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এরপরে ইনভেস্টমেন্ট কোথায়? ব্যাকলিঙ্ক কিনতে হয়, গেস্ট পোস্ট কিনতে হয়। তো একটা গেস্ট পোস্ট আপনারা এখন $30 করে সেল করতেছেন, যখন আপনি নিজের জন্য কিনবেন তখন আপনার খরচ হবে $15, $20, বা লিঙ্ক কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হবে। বাট আপনার যখন নিজের একটা বড় লিস্ট থাকবে, আপনার কি মানুষকে দিয়ে করাইতে হবে? বলেন না, তখন ওটা তো এই নিজেই যে করতে পারো। আপনাকে গেস্ট পোস্টের জন্য $30 দিচ্ছে, $40 দিচ্ছে, কেন দিচ্ছে? তার কোনো কাজ নাই, সে ডিরেক্ট কিনে নিল, রেডিমেড পাইল। কিন্তু আপনি নিজে নিজে লিস্ট বিল করছেন, আপনার কাছে সব আছে, আপনি জাস্ট ওয়েবমাস্টারের সাথে যেটা ডিল করবেন সে টাকাটা দিয়ে দিবেন, আর একটা আর্টিকেল ধরাই দিবেন, অথবা এক্সিস্টিং যে আর্টিকেল আছে সেখান থেকে একটা লিঙ্ক নিয়ে নেবেন। আপনার কি কোনো খরচ আছে আর কোনো এক্সট্রা? আপনার কাউকে হায়ার করতে হচ্ছে না। জি। তো এই কাজগুলো যদি করেন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটের পথে, কি যদি অ্যামাজন অ্যাফিলিয়েটের রাস্তায় যাইতে আপনার 10 কদম হাঁটতে হয়, আপনি অলমোস্ট 5 থেকে 7 কদম হেঁটে যাবেন, হেঁটে যাওয়া শেষ। এরপরে বাদ বাকি জাস্ট স্ট্র্যাটেজি দাঁড় করে কাজ করা। তো আপনারা এই যে কোর্সটা করতেছেন, এইটা অ্যাক্টিভ ইনকামের থেকে প্যাসিভ ইনকামের দিকে আপনাকে নিয়ে যেতে পারে অনেক বেশি বা ভালোভাবে। আপনার সুবিধা দুইটা। আচ্ছা, এখানে মোর্শেদ আলমের স্কিল হচ্ছে, বা রাশেদ ভাইয়ের কথা বলি, রাশেদ ভাইয়ের স্কিল হচ্ছে কি শপিফাই ওয়েবসাইট করা। আজকে ক্লায়েন্টরা অর্ডার করা বন্ধ করে দিল, রাশেদ ভাই কি করবেন বলেন তো? কিছুই করার নাই ভাইয়া। কেন আপনি শপিফাই সাইট করে কাজ করা শুরু করবেন না? ওই হ্যাঁ, তখন এখন যেভাবে চলতেছে এইভাবে যদি চলে কিছুদিন, তাহলে ওটা করার সুযোগ হবে, করতে পারবো। যে ব্যয়টা করতে হবে সেটা আমার অ্যাবিলিটি হবে, তখন করতে পারবো। এই মুহূর্তে তো ওটা সম্ভব হবে না। আচ্ছা, মোর্শেদ ভাইয়ের কথা বলি, সে লোগো ডিজাইন করে। আজকে ক্লায়েন্টের কাজ নাই, লোগো ডিজাইন কার জন্য করবে? নিজের জন্য কয়টা লোগো বানাবে কোন? ভাই আমি ফ্রি পিকের জন্য কাজ কাম শিখতেছি ভাই, ওই যে মানে প্যাসিভ ইনকাম আর কি, গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, না ওইটা তো ভাই আমি তো এক্সাম্পল দিচ্ছি। আপনি যদি আপনার স্কিলকে এক্সপ্যান্ড না করেন, তাহলে কি আপনাকে একটা জায়গায় থেমে থাকতে হবে না? হ্যাঁ ভাই, তা তো অবশ্যই। আপনি যদি ভাবেন যে আমি লোগো ডিজাইনের তো কাজ পাচ্ছি, আমি তো ফ্রিল্যান্সার, নামের আগে ফ্রিল্যান্সার বসাই দিলাম, হয়ে গেলাম ফ্রিল্যান্সার। তাহলে আমি কি তো হবে? ভাই গ্রাফিক ডিজাইনে যে শাটার স্টক, ফ্রি পিক, তারপর ওইরকম আরো কিছু সাইট তো ওগুলোতে অ্যাড করতে চাচ্ছি। এরকমটা কয়জন জানে? আপনি ঘাটাঘাটি করতেছেন জন্য জানেন। এর বাইরে যে কত দূর সেটা কে জানে? মানে কয়জনের জানা আছে? হ্যাঁ ভাই, তা তো ঠিক। রাশেদ ভাই শপিফাই নিয়ে কাজ করে। শপিফাইয়ের যে ওয়েবসাইটগুলো, সেগুলোর মোস্টলি আর্নিং আসে হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং থেকে। এই জি। ফেসবুক অ্যাডভার্টাইজিং এর উপরে কোর্সের ধরেন কম করে হলেও ভালো মানের একটা কোর্স নিতে গেলে $300-400 লাগে। আমার মনে হয় না যে বাংলাদেশের এরকম আছে যাদের কোর্স করে আপনি ভালো ফেসবুকের একজন এই অ্যাডভার্টাইজার হইতে পারবেন।
আমরা তো বাংলাদেশিরা ভাবি যে একটা কি ওটা কি কার্ড জানি বলে, ফ্রিল্যান্সার কার্ড, না না না, ওই যে ইস্টার্ন ব্যাংকের যে কার্ডটা, ইবিএল ইবিএল কার্ড, কার্ড, ইবিএল কার্ড, হ্যাঁ একটা অ্যাকুয়া কার্ড নিলাম আর অ্যাকুয়া কার্ড। ফেসবুকে বাংলাদেশ টার্গেট করে অ্যাড দিলাম, আমি বড় ফেসবুক মার্কেটার হয়ে গেলাম না ভাই। অনেক কাহিনী আছে, মাথা খারাপ হয়ে যায় ভাই, আমার অলরেডি আমার- 2-3টা অ্যাকাউন্ট চলে গেছে। আমার সাথের এক ভাই এই শপিফাই নিয়ে কাজ করে, সে এ যাবত প্রায় 3 থেকে 5 লাখের মতো টাকা ইনভেস্ট করছে, প্রফিট করতে পারেনি। সে পরে নিজে কাজ করা বাদ দিয়ে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে সার্ভিস দিচ্ছে, স্টোর রেডি করে দিচ্ছে, ক্লায়েন্টের ক্যাম্পেইন দেখে দেখে শিখতেছে। তার কথা ভাই, এই শপিফাইয়ে ওই 2-4-5 হাজার ডলার নিয়ে নেমে লাভ নাই। এটা হিউজ পরিমাণে আমার দরকার এখানে ভাই। এটা হইছে কি বলে, সমুদ্র না, মহাসমুদ্র। তো এটা ওই নদীর মতো লম্বা দম নিয়ে সে লাভ নাই। 2016-তে অ্যামাজনের আমি একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য প্রোডাক্ট তুলি, ঠিক আছে? আমার প্রোডাক্টটা এখনো আছে, নিজের প্রোডাক্ট, অ্যামাজনে প্রোডাক্ট সেল করতাম, ঠিক আছে? 50টা মানে কোয়ান্টিটি নিয়ে শুরু করছিলাম, বাট কন্টিনিউ করতে পারিনি, কারণ ওইখানে অলরেডি ধরেন $50,000 নিয়ে বসেছে, তাদের সঙ্গে আমি পারবো? কুলায় উঠতে পারিনি, কারণ আমার যে স্কিলটা ছিল সেই স্কিলটা একসময় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন ওরা যে সিস্টেমে কাজ করে, ওই সিস্টেমে কাজ করতে গেলে ইনভেস্টমেন্ট লাগে, ওই পরিমাণ ইনভেস্টমেন্ট আমাদের বাংলাদেশ থেকে করা পসিবলই না। যার জন্যে ওই মোটামুটি আগের সিস্টেমে মোটামুটি 30-40টার মতো আইটেম সেল করছিলাম, তারপরে ওইভাবেই ফেলে রাখছি। আর যাই হোক, অনেক বেশি ফেদলা পারা হয়ে গেল, তাই না? কাজের থেকে ফেদলা পারা। আচ্ছা ভাইয়া, ওই অ্যামাজন পিপিসি, তারপরে অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিং, এই কাজগুলো আসলে কিরকম কি? কিরকম কি? আপনি ডিমলার মানুষ, গয়াবাড়ির মানুষ, আপনি এগুলা খুব ভালো করেই জানেন। এই জন্য আরেকটু বিস্তারিত জানতে, এই প্রশ্ন করা তো মনে করি যে দণ্ডনীয় অপরাধ। মানে একটু বিস্তারিত জানার জন্য এই প্রশ্নটা করা। বিস্তারিত জানার কি আছে? কি জানবেন বিস্তারিত? কিভাবে করে পিপিসি ম্যানেজমেন্ট বা এই যে এসইও বা র্যাঙ্কিং সিস্টেমগুলা? ভাই ওগুলা যদি জানতাম তাহলে আপনাদের এই ট্রেনিং করাইতে আসতাম না, বুঝছেন? আশেপাশে অনেকেই তো করে আমার এলাকার। তাহলে তো আপনি শিখে গেলেন। ভাই ফাপড় বুঝেন? হ্যাঁ বুঝছি তো মনে হয়। আমরা অনেকে ফাপড়ে চলি, কিন্তু ভিতরে কি আছে এটা খুব কম মানুষই জানি। এই ঠিক। অ্যামাজনের এখন কাজ টিকে আছে শুধুমাত্র রিভিউ, হ্যাঁ, আর কতিপয় আছে যারা প্রোডাক্ট লিস্টিং, হ্যাঁ, এবং পিপিসির কাজ জানা মানুষ আমি খুব কমই পাইছি। অ্যামাজন পিপিসির কাজ জানা মানুষ খুব কমই পাইছি, এলাকায় শুধু আমি একজনেরই ভালো করে চিনি, এছাড়া আর ওগুলো নাই কেউ। আর অ্যামাজন পিপিসির ব্যাপারটা ওই অনেকটা ফেসবুকে অ্যাড দেওয়ার মতোই, ঠিক আছে? তো আমি ভাবলাম দিছি, দিয়া ভাবলাম বাংলাদেশ টার্গেট করে দিছি, সেল আসলো, প্রোডাক্ট ভালো থাকলে ভালো চললো। হ্যাঁ, আমি এক পিপিসি এক্সপার্টরে জানতাম, তার কাজ কি ছিল জানেন? দিনে 40 ঘন্টা করে, সপ্তাহে 40 ঘন্টা করে সে কাজ করত, শুধুমাত্র কিওয়ার্ডগুলো সবগুলো একবারে দিয়ে দিত, দিয়ে দেওয়ার পরে খালি প্রোডাক্ট যে বিট থাকে, ধরেন অ্যাড দেখানোর জন্য বিট হয়েছে $1 বা $2, হ্যাঁ, এইটারে খালি একটু কমায় বাড়ায়, একটু কমায় আর বাড়ায়, এটা হলো তার কাজ। এই হলো পিপিসি এক্সপার্ট। ক্লায়েন্টের প্রোডাক্ট যদি ভালো থাকে পিপিসিতে এমনি সেল আসে, কিছুই লাগে না।
এগুলো লাখ বুঝতে লাগে, পারছি। এই পিপিসির ম্যানেজমেন্টের লাখ লাগে। আর স্কিল অবশ্যই দরকার আছে। একজন পিপিসি এক্সপার্ট $50 থেকে $100 পর্যন্ত চার্জ করে, কিন্তু সেই লেভেলের এক্সপার্ট এখন এইখানে তৈরি হয় নাই বা ওই এলাকায় নাই। আর অ্যামাজন বাদ দিয়ে ইবাই বা ওয়ালমার্ট এগুলাই যে কাজ করে ওইগুলা কিরকম আমি সিস্টেম? আমি অ্যামাজনের বাইরে ইবে ওয়ালমার্টে কখনো কোনো ক্লায়েন্টের কাজ করিনি। আর র্যাঙ্কিং মেথডটা এখন কিভাবে কাজ করে না করে জানি না, কারণ অ্যামাজন র্যাঙ্কিংয়ের কাজ আমি অনেক আগেই বাদ দিয়ে দিছি। ঠিক আছে। বর্তমানে ফাইবারে আরেকটা জিনিস চলতেছে, ট্রেন্ড চলতেছে, সেটা হলো আপনার ইবে প্রোডাক্ট লিস্টিং। খুব চলে এই জিনিসটা। জি ভাই। প্রোডাক্ট লিস্টিং এর কাজটা ইজি আছে। জি ভাই। প্রোডাক্ট লিস্টিং এর কাজটা ইজি আছে যদি আবার ইয়া দেয়, মানে ক্লায়েন্ট যদি ডেসক্রিপশন গুলো দেয় তাহলে ইজি। আর যদি ডেসক্রিপশন নিজে গিয়ে লিখতে হয় তাহলে আপনার ইংলিশে অবশ্যই ভালো রাইটিং স্কিল থাকতে মানে হবে। ভাইয়া, আমি যেগুলা কাজ করতেছি না, এখানে আমার প্রতিটা প্রোডাক্টের যে আমি এখন বর্তমান যেটা কাজটা করতেছি, হুম, রানিং এ আমি এই যে হাতে আপনাদের কথা শুনতেছি প্লাস কাজ করতেছি, আমি প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতেছি। হুম। তো এখানে রাইটিং স্কিল না থাকতেও প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন না। আসলে রাইটিং স্কিল আমারও এরকম নাই। আমি ওই যে ভাই, মনে করেন যে আমারও রাইটিং স্কিল নাই, কিন্তু তারপরেও মানে চালানোর মতো কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা থাকতে হবে এইটা থাকতে অবশ্যই। হবে। জি জি। এখন আমি যদি এই যে আসাদ ভাইকে বলি যে আপনি প্রোডাক্ট লিস্টিং লেখেন, সম্ভব? না, ইংলিশ ভাই, মানে মেইন কথা আছে এখন বাংলায় আমরা 2-4 লাইন লিখতে পারি না। আমরা যদি এখানে ধরেন যে 29 জন আছেন বা 25 জন আছেন, যদি বাংলায় মানে বলা হয় যে আপনার এই এলইডিপি কোর্স সম্পর্কে লেখেন 500 ওয়ার্ডের, কয়জন লিখতে পারবেন? তো ভাই আমি যে ফাইবার যে প্রথম যে অর্ডারটা পাই আর কি, $5 অর্ডার, হুম, সে অর্ডারটাই আমার ছিল প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটে। হুম, সে 17টা প্রোডাক্ট দিছিল, মাত্র সময় দিছিল 24 ঘন্টা। হুম। আমি সেই দিন মনে হয় 24 ঘন্টার মধ্যে 5 মিনিটের জন্য মানে ভাতের সময় দিইনি, ভাত খাওয়ার সময় দিইনি, বাইরে বাকি কাজ তো দূরের কথা। হুম, এতটাই চাপে ছিলাম। ফার্স্ট আমার ওটাই আর কি ছিল, প্রোডাক্ট ডিসক্রিপশন। খুব চাপ নিয়ে আর কি করছিলাম, তো খুব মনোযোগ দিয়ে কাজটা করছিলাম। হুম। তারপর থেকে এখন আর ওগুলা পানি পন্তা হিসাব। এইটা ভাই কাজ করতে করতে স্কিল চলে আসে। আচ্ছা, আমরা কিওয়ার্ড রিসার্চের যদি দেখি তাহলে আতাউর রহমানের ফাইলটা আমার সামনে আছে। আতাউর রহমান ভাইয়ের এই কিওয়ার্ডগুলো নিয়ে হবে না, কারণ কেজিআরে আমি মনে করি বাইং ইন্টেন্ট কিওয়ার্ড যদি হয় সেটা ভালো হয়। বাইং ইন্টেন্ট কিওয়ার্ড মানে বেস্ট থাকবে, তারপরে টপ থাকবে, তারপরে ধরেন মিক ওয়েল্ডার রিভিউস, এরকম কিছু থাকবে, তাহলে সেগুলো হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। আর এই যে এইগুলো কিন্তু অনেকটা বলা চলে সিট কিওয়ার্ডে বলা চলে বা লং টেইল কিওয়ার্ড বলবেন। তো এগুলো কিন্তু আপনার মোটামুটি একটু র্যাঙ্ক করা প্রবলেম। হ্যাঁ, এগুলো কিওয়ার্ড কিন্তু মানে আর্টিকেল লিখে ট্রাফিক পাওয়া যাবে, কিন্তু আমরা অ্যামাজনে যদি অ্যাফিলিয়েটের জন্য মানুষ নেয়, শুধু ট্রাফিক চিন্তা করে না, সেই ট্রাফিকগুলো থেকে যাতে প্রোডাক্ট কেনা হয়। সাধারণত মানুষ যে কোনো প্রোডাক্টের রিভিউ খোঁজার জন্য বা প্রোডাক্টটা কেমন, ভালো মন্দ দিক জানার জন্য বেস্ট মোবাইল 2020 এরকম কিওয়ার্ড লিখে সার্চ করে। তো এই অনুযায়ী কিন্তু আপনার এই কিওয়ার্ডগুলো ঠিকঠাক নাই, আপনার এখানে একটা কিওয়ার্ড ঠিকঠাক আছে। আচ্ছা, এরপরে মোর্শেদ। আচ্ছা, মোর্শেদের বেস্ট কফি ফিল্টার পেপারস, এটা বেশি। এরপরে কি বেস্ট স্টারব্যাক ড্রিঙ্কস ফর ডায়াবেটিক্স, এটা 50 স্টার বললাম। হ্যাঁ, এটা কিন্তু কেজি মানে মোটামুটি গ্রিন যেগুলো আমরা দেখতে পাচ্ছি বা সবুজের ইংরেজি কি গ্রিনই তো না, যে এইগুলো কিন্তু হয়েছে এবং সবগুলোতে কিন্তু বেস্ট আছে। ভাই আর নিচের এগুলো আমি করিনি ভাই, ওই ফাঁকা ঘরটার নিচ থেকে আমি এগুলো কিছু করি। আচ্ছা, এগুলো এটা ঠিক আছে, এইটা ঠিক নাই। হ্যাঁ, এইটা ঠিক আছে, সার্চ ভলিউম বেশ 260-এর মধ্যে, এবং এটা কিন্তু বেস্ট স্টারব্যাক ড্রিঙ্কস আইসড, এটা কেমন কিওয়ার্ড ফির? তো আতাউর ভাইয়ের ভালো হয়নি, কিওয়ার্ড রিসার্চ ভালো হয়নি,
এই কপি তো ওইটাই হয়ে আছে। এটাতে আমরা দেখতে পাচ্ছি 1000 সার্চ ভলিউম, 590 হচ্ছে ইউএস এর। তো এইটাও কিন্তু বাইং ইন্টেন্ট কিওয়ার্ড না। বেস্ট থাকলেই যে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড হবে এমনটাও কিন্তু না। ধরেন বেস্ট প্লেস টু ট্রাভেল ইন 2020, বেস্ট অ্যান্ড্রয়েড অ্যাপস, ঠিক আছে, তারপরে হলো বেস্ট মুভি ইন 2020, এগুলো কি বাইং ইন্টেন্ট কিওয়ার্ড হবে? হ্যাঁ বলেন তো। না ভাই, শাল থাকলে তো হবে না। না ভাই, শাল ঈদের দিক দিয়ে শাল থাকা না রে ভাই, শাল না। এটা বললাম যে বেস্ট ডেস্টিনেশন প্লেস ফর ট্রাভেল, তো এটা কি বাইং ইন্টেন্ট কিওয়ার্ড হইলো? কেউ কি ডেস্টিনেশন মানে ঘোরার জন্য যে জায়গাগুলো আছে বা আপনি ঘোরার জন্য যে বেস্ট জায়গাগুলো সেগুলো কি কেনা যায়? মানে কোনো প্রোডাক্ট যদি থাকে, সেটা যদি থাকে তাহলে আপনার কিন্তু সেটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড হবে। তো সেই অনুযায়ী কিন্তু আপনার এগুলো ইয়া হয়নি। এই যে আপনার কফি ফিল্টার পেপারস, এইটা হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। এটা দিয়ে আমরা কোনো কিছু কিনতে পারবো, এই কিওয়ার্ডে মানুষ কোনো কিছু কিনতে পারবে। তো সেই অনুযায়ী স্যার তার মানে স্যার যেগুলো বাইং ইন্টেন্ট কিওয়ার্ড সেগুলো কেনা যায় তাই না? হুম যে প্রোডাক্টটা কেনা যায়, মানে যে আর্টিকেলে বা যে কিওয়ার্ড দিয়ে কোনো বোঝায় যে মানুষ কোনো কিছু কিনবে ইয়া করবে সেটা। আচ্ছা আসিফ রহমান, এখন কথা কইলেন, আপনারা যে তখন বললাম যে আপনার আর্নিং এর স্ক্রিনশট দেন, কই গেলেন? দিলেন না যে? আর আমার তো নেটে একটু সমস্যা ছিল, তো আর একটু পারিবারিক একটু সমস্যার মধ্যে আছি, তো আমি দিব স্যার। আমি স্যার এই যে আপনাকে ইমেল করে দিয়ে দিব স্যার। ইমেল করে দিবেন কে ভাই? হোয়াটসঅ্যাপে দেন, ইমেল করে দেওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে স্যার, দিচ্ছি স্যার। তো সেই অনুযায়ী এই কিওয়ার্ডগুলো কিন্তু ঠিক নাই। আপনার শুধু উপরের কিওয়ার্ডটা ঠিক ছিল, এগুলো ঠিক নাই। এগুলো ইনফরমেটিভ কিওয়ার্ড হতে পারে, হ্যাঁ, এগুলো ইনফরমেশন প্রোভাইড করতে পারে, এবং এগুলো তো ভালো করে রিসার্চ, এগুলো দিয়ে শুধু ট্রাফিক পাওয়া যাবে, এগুলো দিয়ে গুগল অ্যাডসেন্স করা যাবে, বুঝতে পারছেন? জি ভাই। এবং একটা জিনিস দেখেন, এগুলো দিয়ে যে আসলে ইনকাম করা যায় কি যায় না, এই ওয়েবসাইটগুলোতে একটু ভিজিট করে। এখানে দেখেন কিছুই নাই বাইরে, এত ছোট আর্টিকেল দিয়ে র্যাঙ্ক করছে। দেখেন এখানে কিন্তু কোনো কেনার কোনো অপশন নাই, কোনো বাইং অপশন নাই, কোনো প্রাইসের কোনো কিছু নাই। এটা দিয়ে তো আর্টিকেল লিখলে ইজিলি র্যাঙ্ক করা যাবে মনে হয়, নাকি? এত ছোট আর্টিকেল দিয়ে র্যাঙ্ক করে এসেছে। এগুলো কিন্তু কোনো বাইং কোনো কথাবার্তা নাই, মানে কোনো কেনা বেচার কোনো কথাবার্তা নাই। তো সেই অনুযায়ী এগুলো কিন্তু বাইং ইন্টেন্ট কিওয়ার্ড না, এবং কেজিআর এর জন্য অত পারফেক্ট না। মানে অ্যামাজন, এগুলোতে কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট করা যাবে না। আপনি এইভাবে কেজিআর কিওয়ার্ড খুঁজে গুগল অ্যাডসেন্সের জন্য কাজ করতে পারেন, বা আপনার ওয়েবসাইটে যদি ইনফরমেটিভ আর্টিকেল দিতে চান সেটা করতে পারেন। আচ্ছা, কেজিআর এর জন্য আরো লিস্ট কে কে দিয়েছিলেন, আমি পরে নেটের কারণে ইয়াদ নেওয়াতে শীটটা নাই, লিঙ্কগুলো দেন তো একটু। এটা কি দিছেন ভাই?
রাশেদ ভাই। কোনটা ভাই? আপনি একটা লিংক দিছিলেন এই যে। না, ওটা আমি লিংক দিছিলাম ওই যে শারমিন আপু স্বর্ণা আপু বলছিল কেজিআর এর চাওয়ার জন্য। গুগল ড্রাইভের লিংক দিছি। তো এইখানে দেখেন এই সব কিন্তু বাইং ইন্টেন্ট কিওয়ার্ড না, বা সবগুলো দিয়ে কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েটাররা করেনি। তো এইখানে দেখেন এই যে বেস্ট পোর ওভার কফি ড্রিপার, এটা হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, ঠিক আছে। বেস্ট ড্রিপ কফি মেকার আন্ডার 100, এটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড, এগুলো চেক করতে পারেন। বেস্ট স্টারবাক আইস কফি অর্ডার, এটা না। বেস্ট কফি মেকার থার্মাল ক্যারাফে, এটা মানে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ডগুলো মানে এই যে মানে মোর্শেদ ভাই কিওয়ার্ডগুলো দিচ্ছে, এগুলো কফি মেকার ওয়েবসাইটগুলোতে কি করা যাবে, নেওয়া যাবে। নেওয়া যাবে এই কারণে শুধুমাত্র যে একটা ওয়েবসাইট দিয়ে খালি বিক্রি করবেন তা না, বিক্রির পাশাপাশি আপনাকে তথ্যও শেয়ার করতে হবে। সেই আর্টিকেলগুলোকে ইনফরমেটিভ আর্টিকেল বলে। তো বাইং আর্টিকেল বা মানি আর্টিকেল বলে অনেকে, এটা বা লিস্ট আর্টিকেল বলে বা রাউন্ড আপ আর্টিকেল বলে। এগুলোর পাশাপাশি এই যে ইনফরমেটিভ আর্টিকেলগুলো দেয়া যেতে পারে, এতে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক কিন্তু বৃদ্ধি পায়। তো এই যে দেখেন এগুলো হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। এই যে বেস্ট থার্মাল ক্যারাফে, বেস্ট বটলড ওয়াটার ফর কফি মেকার, এই কিওয়ার্ডগুলো চুজ করে মানে চেক করে করে কিন্তু আপনারা কেজিআর খুঁজতে পারতেন। আচ্ছা, আর কেজিআর কিওয়ার্ড রিসার্চ করছেন কে কে? লিস্ট একটু দিলে দেখে দিতাম। লিখে দিছি। হ্যাঁ, ওইটার উপরে আমার আচ্ছা, এটা হচ্ছে জিল্লুর ভাইয়ের। এই যে এটা নিয়ে কাজ করা যেতে পারে, সুন্দর একটা কিওয়ার্ড পাইছে। তারপরে বেস্ট স্মল ড্রিপ কফি মেকার, বেস্ট পোর ওভার কফি মেশিন, এইটা কিওয়ার্ড নেওয়া যাবে না। এই রেডিট কিন্তু একটা ওয়েবসাইটের নাম, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, এইটা না। বেস্ট পোর ওভার কফি বিনস, এটা নেওয়া যেতে পারে, এগুলো নেওয়া যেতে পারে। এবং এই রেজাল্টগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার কেজিআর পারফেক্টলি পাইছে। আমরা একটা যদি চেক করি 9 রেজাল্ট, আচ্ছা এটা না, এটা চেক করব না। টেন রেজাল্ট, তাই না? খুব সুন্দর একটা কিওয়ার্ড কিন্তু। তো এটা নর্মালি আমি একটু সার্চ করে দেখি। নর্মালি এইটা দেখে মানে ফার্স্ট পেজে যারা আছে, মানে এই যে ফার্স্ট কোনো কিছু সার্চ দেওয়ার পরে যে রেজাল্টগুলো দেখায়, এটাই কিন্তু সার্প, এটাকে বলে সার্প রেজাল্ট। তো এগুলো দেখে কিন্তু আমি দেখতে পাচ্ছি যেগুলো সব বাঘা বাঘা ওয়েবসাইট আছে। এখন ম্যানুয়ালি চেক করতে গিয়ে বোঝা যাবে যে আসলে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে কিনা। আমরা শুধু কেজিআরে দেখলাম, ও খুব ভালো একটা কিওয়ার্ড, লাফায় লাফায় কাজ করব না, লাফায় লাফায় কাজ করা যাবে না। কারণ অলরেডি যদি অথরিটি বসেরা এখানে র্যাঙ্ক করে বসে থাকে, তাহলে আপনার আমার ওইখানে বেল নাই। ধরেন আপনার আমাদের মিট আপ হইল, এই মিট আপে আমাদের যে কোম্পানি আছে, ধরেন সেই কোম্পানির চলে আসছে, কি সিইও চলে আসছে, তা আমার কি সে জায়গায় কোনো বেল আছে? কার কথা শুনবেন? আপনারা সিইওর কথা শুনবেন না ট্রেনারের কথা শুনবেন বলেন তো? সেই রকম ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রেও। এই যে যারা আছে
এরা অলরেডি যদি বসগুলো থাকে সেখানে আপনার আমার বেল পাইতে অনেক টাইম লাগতে পারে। হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো সুন্দর করে আগে রিসার্চ করতে হবে এবং সেগুলো ম্যানুয়ালি রিসার্চ করতে হবে যে এদের কি অবস্থা, এই যে যারা আছে এদের কি পজিশন, এরা কি রকম অথরিটি নিয়ে র্যাঙ্কে আছে, আমরা কি পারবো, কতদিনে পারবো সেই অথরিটিটা অর্জন করতে, এবং আমাদের কি সময় লাগতে পারে র্যাঙ্ক করতে। দুনিয়াতে সব কিওয়ার্ডই র্যাঙ্ক করা যাবে, সেটা আজ মানে কাল পরশু র্যাঙ্ক করা হোক আর মৃত্যুর আগে র্যাঙ্ক করা হোক, সেটা কোনো ফ্যাক্ট না। সব কিওয়ার্ড নিয়ে কাজ করা সম্ভব। তো যাই হোক, আমরা এই জিনিসগুলোকে ম্যানুয়ালি চেক করব। ম্যানুয়ালি চেক করার জন্য আজকে আমি দেখাইতে চাইছিলাম আপনাদেরকে কিওয়ার্ড রিভেলার। তো আজকে কিওয়ার্ড রিভেলারটা দেখাবো না, আপনারা এই কিওয়ার্ড রিভেলার যে ওয়েবসাইট আছে এটাতে অ্যাকাউন্ট করে নেবেন। দুইটা ব্রাউজার থেকে দুইটা অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, মানে একটা করে দুইটা ব্রাউজারে, কারণ এটা প্রিমিয়াম টুলস, ফ্রিতে মোটামুটি 5টা কি 3টার মতো রেজাল্ট দেখতে দেয়। এইখানে জাস্ট আপনারা ইমেল দিয়ে স্টার্ট নাও করে একটা অ্যাকাউন্ট করে নেবেন, এবং তারপরে আমরা এখান থেকে আমরা কিভাবে বুঝতে পারি এবং ম্যানুয়ালি কি কি জিনিস আমরা চেক করতে পারি সেগুলোর একটা আপনাদেরকে কি সুন্দর আইডিয়া দিব, যে ম্যানুয়ালি আপনি একটা কিওয়ার্ড কিভাবে কম্পিটিশন রিসার্চ করতে পারেন এবং ডিসিশনে আসতে পারেন যে এটা কাজ করা যাবে কিনা, এই কিওয়ার্ডটা নিয়ে আমাদের আগানো ঠিক হবে কিনা। আমার ফার্স্ট প্রজেক্ট ফার্স্ট প্রজেক্টে ফার্স্ট অ্যামাজন অ্যাফিলিয়েট ওয়েবসাইটে আমি $100 ইনকাম করতে পারিনি। ঠিক আছে, পুরোই ফ্লপ। কেন ফ্লপ ছিল জানেন? কিওয়ার্ড রিসার্চ ঠিক ছিল না। $20,000 দিয়ে 7 দিনের কোর্স করছিলাম। কোর্স করার পরে সেইখান থেকে এসে সাইট রেডি করছিলাম। সাইট রেডি করার পরেও ফ্লপ। তাহলে আমি কি ট্রেনারকে দোষ দিব? বলেন তো। অবশ্যই না, অবশ্যই না। তো এখানে মানে মেন কথা হচ্ছে যে পরিমাণ মানে রিসার্চ করে এরপরে ফাইনাল ডিসিশনে এসে কাজ করতে হয় সেই জিনিসটা করিনি। আর এখন আমরা ইচ্ছা করলেই কিন্তু রিসার্চ করার জন্য অনেক ভিডিও পাই। আগে 2015-16তে কিন্তু এত রিসোর্স কিন্তু ছিল না। রাশেদ ভাই তো মনে হয় অনেকদিন থেকে অনলাইনে আছেন, আপনার কি অভিমত? এখন যে পরিমাণে রিসোর্স পাচ্ছে সবাই, আগে কি পাইতো? না ভাইয়া। এখন যে কোনো বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলি যে ভাই আমি একটা বিষয় নিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি, তার মানে এই জিনিসটাতে কিন্তু সম্ভাবনা আছে। তো আপনি এই স্কিলটাকে আরও আপডেট করার জন্য, আমার থেকে আরও অনেক বেশি জানার জন্য আদার্স ভিডিওগুলো দেখেন। ইউটিউবে জাস্ট ওই টপিকসটা নিয়ে সার্চ করেন, অনেক ভিডিও পাবেন। সেগুলো দেখে আপনার জ্ঞানের ভান্ডারকে বাড়ান। আমি বলতে বলতে শেখাইতে শেখাইতে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কিছু বিষয় বাদ দিয়ে দিছি, বা আমি যেভাবে বোঝাচ্ছি সেটা হয়তো আপনার কাছে কঠিন লাগছে, কিন্তু ভিডিওটা দেখে আপনার কাছে কিন্তু ইজি হইতে পারে। তো এই জন্য কি আপনার উচিত হবে শুধুমাত্র এই একটা ভিডিওর উপরে ডিপেন্ড করা না, আমার ক্লাসের উপর ডিপেন্ড করা না, এর পাশাপাশি ইউটিউবটা একটু ঘাটাঘাটি করা। আমরা অনেকেই বলে থাকি ইউটিউব এবং গুগল হচ্ছে সব থেকে বড় টিচার, যদি আমরা সেটাকে ইউজ করতে পারি। জি ভাই, এটাতে আমি একমত। তো জিল্লুর ভাইয়ের মোটামুটি কেজিআর যদি বলেন সে অনুযায়ী পারফেক্ট হয়েছে, শুধুমাত্র কিছু কিওয়ার্ড সিলেকশনে ওনার ভুল আছে। হ্যাঁ, এতটুকু ছাড়া বাকি ঠিক আছে। তা এখন আপনারা যেটা করবেন, কালকে সব ইয়াগুলো
মানে কিওয়ার্ড রিভেলারটা কমপ্লিট করবেন। আর আপনাদের জন্য একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক। আমি প্রোফাইল ব্যাকলিংকের একটা লিস্ট দিব, সেই লিস্ট দিয়ে দিয়ে রাতের আড্ডাতে হোক আর যে কোনো সময়ই হোক, আজকে যদি না করেন কালকে করে দিতে হবে আর কি, মানে এটা আপনাদের টেস্ট। ভাইয়া আমারটা তো একটু চেক করে দেখেন, কিওয়ার্ড রিসার্চের। আচ্ছা, প্রোফাইল ব্যাকলিংকের জন্য আপনাকে দিতে হবে সেটা হচ্ছে প্রোফাইল ইউআরএল, এরপরে ইউজার নেম, এরপরে ইমেল। তো ধরেন এখানে আমি 10টা ইউআরএল একজনকে দিব, ভাই আজান দিচ্ছে তো নামাজ পড়তে গেলাম ভাই। আচ্ছা আপনারা থাকেন, আমি আসতেছি একটু পরে। আচ্ছা আচ্ছা, এইভাবে নাম দিয়ে দিয়ে সাজাবেন। আর ডেসক্রিপশন আমি দিয়ে দিব এখানে, আমি একটু পরে ডেসক্রিপশন টার্গেট লিঙ্ক, মানে কোন লিঙ্কের জন্য টার্গেট করবেন, এখানে কিওয়ার্ডটা কি হতে পারে এবং ডেসক্রিপশন, প্রোফাইলের ডেসক্রিপশনে কি কি দিবেন, হ্যাঁ সেটা আমি সাজাবো। তো আমি এখানে ঢালাওভাবে লিঙ্ক দিব। রাশেদ ভাই, আমি মোটামুটি অনেকগুলো প্রোফাইল দিব, সবাইকে একটু ভাগ ভাগ করে দিবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। তো এইখানে ধরেন এখানে এইটুকের মধ্যে একজনের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে একটা বাদ দিয়ে এইখান থেকে আরেকজনের দিবেন, আরেকটা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, 1 2 3 4 5 6 7, হ্যাঁ এর মধ্যে আরেকজনকে দিয়ে দিবেন। এটা তো এদিক সরায় দিলেই হয়। এখানে আমি আরেকটা শীট করে, শীট 2 করে সেখানে লিঙ্কগুলো দিয়ে দেবো, যে কোন কোন লিঙ্কে অ্যাকাউন্টগুলো করবেন আর কি। আচ্ছা রাশেদ ভাই, জি ভাই। ওই অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিন। আচ্ছা, আমি লিস্টটা দিয়ে দিচ্ছি।